উপন্যাস ভিলেন ক্যান বি পর্ব ১। লাল রং আমার খুব পছন্দ, তাই তো এত রক্তের খেলা। তাছাড়া তেমন কিছুই না। তোর রক্ত খুব টানছে আমায়। দৃষ্টিসীমার শেষ প্রান্তে কুয়াশার মতো ঝাপসা এক ঘন জঙ্গল। দূর গহীনে থেকে ভেসে আসছে বন্যপ্রাণীর ভয় জাগানো গর্জন, আর হঠাৎ হঠাৎ চিৎকার। প্রকৃতি আদিম হুঙ্কার। সরু অন্ধকারে আচ্ছন্ন এক পথ ধরে ছুটে চলেছে লোকটা। চারপাশে আকাশ ছোঁয়া ঘন বৃক্ষের সারি, যেন অন্ধকারকে আরও গাঢ় করে তুলছে। শীতল বাতাস বইছে নিঃশব্দে, অথচ লোকটা উত্তেজিত শরীরে ঘামে ভিজে থরথর করছে। সেই ঘাম পায়ের নিচে পিষে মিশে যাচ্ছে ভেজা মাটিতে। ঠান্ডা হাওয়ায় ছুঁয়ে যাচ্ছে শরীর, কিন্তু মাথার ভেতর বজ্রের মতো বাজছে সেই ভয়ঙ্কর বাক্যগুলো, যা যেন একে একে ছিন্নভিন্ন করে দিচ্ছে তার স্নায়ু, শ্রবণ ইন্দ্রিয়, মস্তিষ্ক। এই রাত, এই অরণ্য, সবকিছুই ভয় আর উন্মত্ততার এক অদৃশ্য চক্রে বেঁধে ফেলেছে তাকে। ঘুমট নিস্তব্ধতায় স্পষ্ট শোনা যাচ্ছে লোকটার ভারী টান টান নিঃশ্বাস, যেন বুকের ভেতর জমে থাকা ভয় একটু একটু করে বেরিয়ে আসছে। সেই ভয় মৃত্যুর ভয়। ল্যাম্পপোস্টে নিস্তেজ নিয়ন আলো ছড়িয়ে পড়েছে জঙ্গলের ফাঁক ফোকরে, আর সেই আলোর রেখায় ধরে ছুটছে লোকটা, বাঁচার এক মইয়া প্রচেষ্টা। ঘন গাছপালার ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা যেন ধোঁয়াটে ভবিষ্যতের পথে নিয়ে চলেছে তাকে, যেখানে প্রতিটা বাঁক একে একে মৃত্যুর ফাঁদ। আতঙ্কে অস্থির চোখ, আশপাশ দেখেও কিছুই দেখতে পাচ্ছে না, কেবল ছুটে চলেছে সে প্রাণের বাঁচার শেষ ইচ্ছাটুকু নিয়ে। জঙ্গলের এবড়ো খেবড়ো পথ বারবার তাকে হোঁচট খাওয়ালেও থেমে থাকছে না সে। চোখে স্পষ্ট আতঙ্কের রেখা, ভেতরে তবুও এক অসম্ভব প্রবল জীবনের টান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যার মধ্যে এখনো জ্বলছে বাঁচার ক্ষীণ আলো। হঠাৎ সামনে একটি গাড়ি দেখতে পেয়ে লোকটি অন্তরে জেগে উঠল এক টুকরো আশার আলো, একটা শেষ ভরসা। গাড়ির কাছাকাছি গিয়ে হাঁটুতে ভর দিয়ে থেমে পড়ল সে। হাঁপাতে হাঁপাতে যেন হারানো প্রাণ ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। এখনো শরীর বেয়ে ঘাম ছুঁয়ে পড়ছে মাটিতে। বুকের দুকপুকানি একটু একটু করে থিতিয়ে আসছে। গাড়ির হেডলাইটের কাচ ভেদ করে ছুটে আসা আলোকে অনুসরণ করে সে এক অসাড় পা বাড়ায় সামনে, এক বুক বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে। ঠিক তখনই নির্জনতা ভেঙে চারপাশ আলোকিত হয়ে ওঠে সোনালি রোশনাইয়ে। ঘুটঘুটে আঁধারে সে আলো যেন রাতের বুক ছিঁড়ে ছড়িয়ে পড়ে, তারার মতো ঝলমল করে। সেই মুহূর্তে ঘন জঙ্গলে ফুঁড়ে বেরিয়ে আসে সারি সারি কালো মার্সিডিজ, ঘিরে ফেলে লোকটিকে, ব্লক করে তার পথ। মুহূর্তেই বদলে যায় তার দৃশ্যপট। আশার আলো রূপ নেওয়ার আতঙ্কে আগুনে। ইঞ্জিনের কর্কশ গর্জনে দুহাত দিয়ে কান চেপে ধরে লোকটা। শির দ্বারা বেয়ে নেমে আসে ঠান্ডা তরল স্রোত। হাত পা অসংগতভাবে কাঁপছে। চোখ সংকীর্ণ হয়ে গিয়েছে, স্থির হয়ে আছে সামনের গাড়ি অন্ধকারে ঢাকা ছায়ার দিকে। গলা শুকনো ঢোক গিলে যেতে থাকে বারবার। শরীর তার নিয়ন্ত্রণ হারাতে বসেছে ভয়ে চূড়ান্ত রূপে। রাতের অন্তিম প্রহর চলছে। ক্লান্ত রাতজাগা পাখিরা থেমে গিয়ে চোখ বুজেছে গভীর এক ঘুমে। স্যাঁতস্যাঁতে জঙ্গলের নিস্তব্ধতায় ভয়ে চুপসে থাকা অস্তিত্বেরাও নিঃশব্দে অপেক্ষা করছে কোনো অজানা পরিণতির। তবুও হঠাৎ করে ঘুমট পরিবেশ যেন কান্নার মতো শব্দ তোলে। শোকগ্রাস্ত বাতাস গেয়ে ওঠে নিঃশব্দে। লোকটি টানা ভারী নিঃশ্বাস ছাড়া আশপাশে একটি পাতাও নড়ছে না। বাতাসও যেন ওজন মেপে বইছে। ঠিক তখনই হঠাৎ সামনের গাড়িটি হেডলাইট জ্বলে ওঠে।
আলোর সেই বিস্ফোরণে উদ্ভাসিত হয়ে ওঠে এক মানব ছায়া, যে বসে আছে ফোল্ডিং লন চেয়ারে গাড়ির সামনেই, যার মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে মোড়া। সেই অবয়ব, দুই মুক্তিবদ্ধ হাত রেখে বসে আছে কর্দমাক্ত আঠালো অর্ধতরল মাটির দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে। তার লম্বা চুলগুলো সামনে জুড়ে পড়েছে, যার ফলে ঘাড় থেকে সরে যাওয়ার কানের নিচে ফুটে উঠেছে এক তীক্ষ্ণ তীর ও ধনুক আকৃতির ট্রাস্ট। প্রতিটি কানে 3টি করে ফুটো, বারলোড আপলোড কনস। হাতের পিঠে আঁকা রয়েছে এক ভয়ঙ্কর ড্রাগনের ট্যাটু, আর অপর হাতে আঙুলের ডগা থেকে বাহুর ওপার পর্যন্ত গুটি গুটি করে লেখা ইটালিয়ান ভাষা। কিছু অজ্ঞাত পঙ্গুক্তি। স্তব্ধ গুমট পরিবেশ হঠাৎ কেঁপে উঠল এক বিকট কর্কশ হাসিতে। সেই অকারণে অট্টহাসি যেন বুক চিরে ঢুকে পড়েছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির ভিতরে। গর্জে ওঠে তার হৃৎপিণ্ডে। পাতলা গড়নের দেহটা কেঁপে উঠে থরথর করে। রক্তচাপ মুহূর্তেই চড়চড় করে মাথায় উঠে ঝাঁকুনি দেয় স্নায়ুতে। এক মুহূর্তেই সারি সারি কালো মার্সিডিস থেকে বেরিয়ে এলো কালো পোশাক পরা গার্ডাররা। নিঃশব্দে তবুও দমনমূলক উপস্থিতিতে ঘিরে ফেলল তারা লোকটিকে। সবার হাতেই ভারী বিদেশি অস্ত্র। সামনে গাড়ি থেকে এগিয়ে এলো দুজন শক্তপোক্ত পুরুষ। এসে দাঁড়ালো ফোল্ডিং লন চেয়ারের দুপাশে পাথরের মতো নির্বাক ভঙ্গিতে। একজন ঘুটঘুটে কালো, মাথার পুরো টাক। হেডলাইটের আলোয় তার মাথার ত্বকে চিকচিক করে ঘাম বা তেল। সে মোটা ভারী গঠনে, দেখতে কোনো তামিল পালোয়ান। তার পাশে দাঁড়ানো অপরজন সম্পূর্ণ ভিন্ন। উজ্জ্বল সাদা ত্বক, উচ্চতায় কালো লোকটিকে কয়েক ধাপ পেছনে ফেলে। চোখে মুখে বিদেশি ছাপ। তীক্ষ্ণ আর চওড়া চিবুক দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, জেগে ওঠা অগ্নিগিরির মতো। সামনে কাঁপতে থাকা লোকটিকে ভেদ করে তাকিয়ে আছে শীতল অথচ হিংস্র দৃষ্টিতে। ফোল্ডিং লন চেয়ারে ঝুঁকে থাকা কালো পোশাকে মোড়ানো সেই মানবটি ধীরে মাথা তোলে। তার চোখ সুগভীর, নিষ্কৃষ। সেই দৃষ্টি যেন আগুনের শিখা। ক্ষোভে অপশমিত তার এক দৃষ্টিতে অসহনীয় দহন ছড়িয়ে পড়ে চারপাশে। লোকটা ভয় আর শোকে ঘেমে কাঁপতে কাঁপতে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে। দুহাত তুলে করজোড়ে মিনতি করে। মুখের শ্যামলা রং মাটি আর আধারে বিলীন হয়ে গেছে অনেক আগেই। শরীর কাঁপছে এতটাই, নিজের ভারসাম্য রাখতে পারছে না সে। ঠিক তখনই একযোগে সব গার্ড মেশিন গান লোড করে। সেই যান্ত্রিক শব্দে এক মুহূর্তেই লোকটা ধপ করে পড়ে যায় মাটিতে। হাউমাউ করে কেঁদে ওঠে। একটা মধ্যবয়স্ক মানুষের ভিতরে ছিন্নভিন্ন অসহায়তা যেন ফেটে পড়ে কান্নার মাঝে। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবুও শরীর এখনো যথেষ্ট শক্তপোক্ত। ওয়েলকাম টু মাই প্যারাসাইট। রুক্ষ কর্কশ সেই গলায় উচ্চারিত বাক্যগুলো লোকটার স্নায়ু দিয়ে কাঁপন তোলে। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা হয়ে যাচ্ছে মুহূর্তেই। থরথর করতে করতে মাথা তুলে তাকায় লোকটা। নিশ্চিত চোখে দেখে তার জম সামনে বসে আছে আয়েশি ভঙ্গিতে, পায়ের উপর পা তুলে, যেন এই রাতটা তার ব্যক্তিগত খেলার মঞ্চ। লোকটার গলা শুকিয়ে যায় আবার। বিদ্যুৎ বেগে চোখ ফিরিয়ে নেয়, তবু আবার তাকায় ভয়ের আকর্ষণে। চোখে পড়ে সেই ধনুকের তীরের মতো ধারালো দুটি চোখ, যেগুলো প্রতিটি কোণে গর্বিত এক নির্মম জ্যোতি। অভাগ্য জেদ আর নিঃসংশয় আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে ভয়াবহ এক প্রভা। মানবটি সোজা হয়ে বসতেই তার চুলগুলো আবার ছড়িয়ে পড়ে কাঁধে। গোছানো নিখুঁতভাবে কাটা চুল। একবার দেখলেই বোঝা যায় চুলগুলো কেটেছে এক দক্ষ হেয়ার স্টাইলিস্ট নিখুঁত নকশায়। অথচ এই শীতল সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়ানক ঘূর্ণিপাক। সে সামনের চুলগুলো পেছনে ঠেলে দিল ট্যাটু খচিত হাতে।
সিল্কের মতো মসৃণ ঘন কালো চুল সিঁথির বরাবর দুভাগ হয় বুড়ো দুপাশে ছড়িয়ে পড়ল। কয়েকটা চুল যেন ইচ্ছেমতো আশ্রয় নেবে এলো চোখের উপর। জলাইনের তীক্ষ্ণতা তার মুখে ফুটিয়ে তুলেছে এক রুক্ষ পুরুষালী সৌন্দর্য। চেহারায় খানিক দেশি ছাপ থাকলেও ভঙ্গিতেও চেতনায় স্পষ্ট সে বহিরাগত। গণ্ডদেশের মাঝ বরাবর চোয়ালের ঠিক নিচে এক তির্যক কাটা দাগ। চেহারাটি কিলিং শেপ আর এতটাই ফর্সা যে তীক্ষ্ণ চিবুকের ফুটে উঠেছে তীরের ফলার মতো কাটা সেই দাগ। পুড়ে ছাই হয়ে যাওয়া সিগারেটের কালো ছাপ লেগে আছে ঠোঁটের চারপাশে। হঠাৎ সে বুড়ুকুসকে উঁচিয়ে ইশারা করে। সঙ্গে সঙ্গে দুজন গার্ড এগিয়ে এসে মাটিতে লুটিয়ে থাকা লোকটাকে টেনে তুলে আনে, হাঁটু ভেঙে বসিয়ে দেয় তার সামনে। লোকটার কণ্ঠ রুদ্র হয়ে আসে কান্নায়। তীর তীরে শরীর থেকে ঘাম ঝরছে। ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে কেঁপে কেঁপে বললেন, কে কে আপনি? আমি কি ক্ষতি করেছি? কথাগুলো ভেঙে পড়ে নিজেরই ওজনে। এরপর হঠাৎ হেঁচকি তুলে গলা দিয়ে ফিসফিস করে বললেন, আমার মেয়ের বিয়ে কাল, দয়া করে আমাকে ছেড়ে দিন। লোকটার ব্যথাভেজা কণ্ঠস্বর মুহূর্তেই হারিয়ে যায় মানবটির বিকট পৈশাচিক হাসিতে। সেই হাসি যেন জঙ্গলের প্রাচীন গাছগুলোতে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। লোকটা জবুথবু হয়ে এখনো কাঁপছে। হঠাৎ সে এক ঝটকা শক্ত হাতে চেপে ধরল লোকটার হাত, নিস্তব্ধতা চিরে। ভয়াল গর্জনে বলে উঠল, জানতে চাস আমি কে? লোকটা গলা হাতে নির্গত কর্কশ গুংরানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, জি, আমি বাঁচতে চাই। আবারও অট্টহাসি ফেটে উঠল বিধ্বস্ত মানবটি। মুহূর্তের মধ্যেই হিংস্রতার ছাপ ফুটে উঠল তার মুখবিষ্টৃতে। গ্রীবাদেশে নীল রঙগুলো ফুলে ফেটে উঠেছে তীক্ষ্ণ গরুগম্ভীর অগ্নিফুলশৃঙ্গের ন্যায় বলল, লা টুয়ে মর্টি, ইটালিয়ানের ভাষায় যার অর্থ তোর মৃত্যু। লোকটা বুঝতে পারে না সেই কথার মানে। কিছু বলার আগেই অতিরিক্ত সাদা লোকটা চেয়ারে অবস্থানরত মানবের হাতে একটা কাচের শিশি দেয়। কাকটি খুলতেই ভেতর থেকে গরম ধোঁয়ার মতো গ্যাস বের হতে থাকে। মানবটি ঠোঁটের কোণে পৈশাচিক হাসি রেখে বোতলটি উল্টো করে ভেতরে থাকা বিষাক্ত অ্যাসিড ঢেলে দিল লোকটার হাতে। সকল গার্ডাররা কান চেপে ধরে লোকটার আর্তনাদের শব্দে। পুরো জঙ্গল কেঁপে উঠল সেই চিৎকারে। ঘুমন্ত পাখিরাও সেই শব্দে কেঁপে উঠেছে, ডানা ঝাপটিয়ে ছুটতে থাকে দূর দূরান্তে। শুধু অভিব্যক্তি স্বাভাবিক তিনজন মানুষের। তাদের চোখে মুখে নেই কোনো রূপ বিস্ময়তা, ভঙ্গিমা স্থির সাবলীল। লোকটি ছোটার জন্য ছটফট করতে থাকে। বিরক্তে উচ্চারণ করে চেয়ারে বসা মানব। তা দেখে কালো পালোয়ানের মতো লোকটা আগ বাড়িয়ে গিয়ে পিছন থেকে মুখ চেপে ধরল। ছটফট করতে থাকা লোকটার বিছিয়ে রাখা পায়ের ওপর পা দিয়ে চেপে ধরলে হাড্ডি ভাঙার মটমট শব্দ ভেসে আসে। 122 কেজি ওজনের মানুষ একজন মধ্যবয়স্ক লোকের পায়ের উপর উঠে দাঁড়াতেই কাদাযুক্ত মাটির সাথে মিশে যেতে থাকে লোকটির হাঁটুর নিচের অংশ। ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যান্টিমনি, ফ্লোরিন এবং হাইড্রোজেন প্রধান উপাদান। এটি হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পেন্টাফ্লোরাইডের বিভিন্ন ক্যাটায়ন এবং অনিয়ন রয়েছে। এটির পিএইচ শতকরা সালফিউরিক অ্যাসিডের কুইন্টিলিয়ন গুণ বেশি। এটির প্রতিক্রিয়া লোকটির হাত থেকে মাংস গলে খুলে পড়ছে। গলিত মাংসগুলো কদমা মাটির সাথে মিশে যাচ্ছে তৎক্ষণাৎ। মাংস খুলে পড়তে পড়তে একসময় হাতের হাড্ডি ভেসে উঠল। ছটফটানি কমতে থাকে লোকটার। অবশ হয়ে আসে শরীর। শরীর ছেড়ে দেয় নিস্তেজ ভঙ্গিতে।
মানবটি কালো লোকটাকে ইশারা দিলে সঙ্গে সঙ্গে বলিষ্ঠ হাত দিয়ে লোকটার মুন্ডু দুপাশে স্থিরশীলভাবে দুবার আচানক সর্বশক্তি ব্যয় করে একটানে ঘাড় থেকে মুন্ডু আলাদা করে ফেলল। নিমেষেই দেহ থেকে পরাণ পাখি উড়াল দেয় দূর আকাশে। ছটফটানোর সুযোগও পায়নি লোকটি। গলার ফিনকি গিয়ে গড়গড় করে রক্ত বের হতে থাকে। তাজা লাল তরল উষ্ণ রক্ত গিয়ে ছিটকে পড়ল পৈশাচিক আত্মার মানবটির মুখে। ফর্সা অবয়ব রক্তের অতলে ঢাকা পড়ে গেল। সাদা লম্বাটে লোকটি টিস্যু এগিয়ে দিলে কুটিল হাতে টিস্যু নিয়ে মুখের রক্ত মুছে নিল মানবটি। চোখে মুখে লেপ্টে আছে হিংস্রতার ছাপ। শক্ত চোখে চেয়ে থাকল মাটিতে পড়ে থাকা নিথর দেহের দিকে। অতঃপর উঠে দাঁড়ায় মানবটি চিরায়ত গম্ভীর অবয়ব নিয়ে। দেখা যায় উচ্চতার অধিক হওয়া সাদা লোকটাও তার মানবের কাঁধ বরাবর। কালচে কালো ঠোঁট নাড়িয়ে চিরায়ত গম্ভীর গলায় বলল মানবটি, খুব সুন্দরভাবে প্যাকেট করে লাশটা পাঠিয়ে দেওয়া হোক। সাদা লোকটি মাথা নাড়িয়ে কোটের ভিতর থেকে আইপ্যাড বের করে তাতে গভীর দৃষ্টি রেখে বলল, বস, সকাল 6টার ফ্লাইট আছে। বাকি কাজগুলো এখানকার লোকরা সামলিয়ে নেবে। প্রতি উত্তর করে না মানবটি। ইতিমধ্যে গার্ডরা লাশটি নিয়ে অন্য গাড়িতে তুলে ফেলেছে। কালো লোকটা এসে ডোর হ্যান্ডেলের টান দিয়ে ডোর ওপেন করে দিলেন। লোকটি গিয়ে আয়েশি ভঙ্গিতে গাড়িতে বসল। সাদা লোকটি গিয়ে ড্রাইভিং সিটে বসল। পাশের সিটে কালো লোকটি টিস্যু দিয়ে হাতে মুখের রক্ত মুছতে থাকে। ডিরেকশনের জন্য চেয়ে থাকলে প্যাসেঞ্জার সিট থেকে মানবটি জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, নিজের হাতে সব কয়টা শেষ করে যাব এবার। আর কিছু বলতে হয়নি। মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল সাদা লোকটি। মোড় নিল লোকালয়ের উদ্দেশ্যে। ভুবন আলো করে সূর্যের আলো। ফুটে উঠলেও সূর্যমুখীর ন্যায় গোল বৃত্তের চারিপাশ পাতার মতো ঘুটঘুট করে সাজানো সূর্য এখনো মেঘের আড়ালে চাপা পড়ে আছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ যেন আজ ভেঙে পড়েছে একদম। একটানা 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। এখনো থামার কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক রাস্তাঘাটে পানি জমে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। চাইলেও জোরে গাড়ি চালাতে পারছে না নেশো। পাশে বসে বিরক্ত হাঁসফাঁস করছে লুকাস। নেশা একজন ইটালিয়ান নাগরিক। 6 ফিট 1 ইঞ্চি নেশা। বর্তমান যুগের মেয়েদের ক্রাশ। কনফেশনে অলওয়েজ টপে থাকে। বলিষ্ঠ দেহের সাথে দেখতেও খুব আকর্ষণীয় এবং ফিটফাট। 33 বছর বয়সে নেশো এখনও দেখতে দাগরা যুবকের মতোই ছিমছাম। দৈহিক গঠন অনুযায়ী রোমান পুলিশের মতো লাগলেও জড়িয়ে আছে অন্যায়ের সাথে আষ্টেপৃষ্ঠে। আগে আন্ডারগ্রাউন্ডে ড্রাগ ডিলার ছিল। নেশোর শুটিং স্কিল দুর্দান্ত, সেই সাথে খুব সূক্ষ্ম বুদ্ধিমত্তার অধিকারী। 8 বছর কালো ব্যবসার আড়ালে থাকা নেশোর নামে ছিল না কোনো পুলিশ ফাইল। মানুষ মারার হাতও তার খুবই চালু। খুব সুন্দরভাবেই গড়ে তুলেছিল কালো ব্যবসার সাম্রাজ্য। তবে এখন আর আড়ালে নেই। প্রকাশ্য স্মাইলিং করে। তবে প্রশাসন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না। কারণ এখন মাথার উপর আছে শক্ত একটা হাত। মালিক থেকে পিএ হলেও লাভের কমতি নেই বিজনেসে। পিএ এর পাশাপাশি 4 বছর যাবৎ নিয়োজিত আছে রয়্যাল বডিগার্ড হিসেবে। লুকাস তামিল নড়ুয়ার নাগরিক, তাই দেখতে তো কালো আর পালোয়ানদের মতো। জন্মসূত্রে পাওয়ার এই গায়ের রং উপর দিয়ে চেহারা যতটা ভোলাভালা, ভেতর থেকে ঠিক ততটাই নিকৃষ্টতায় ভরা। পালোয়ানের মতো শরীর দিয়ে পিষে ফেলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে। খুন করতে একবারের জন্য হাত কাঁপে না। তার খুনের প্রতিটা বর্ণনা সাধারণত মানুষের ঘাম ছুটাতে বাধ্য। অতি নিকৃষ্ট ভাবে খুন করে মানুষকে। এককালীন বক্সার ছিল।
জাতীয় পুরস্কারও পেয়েছে 3বার। তবে এখন 5 বছর যাবৎ রয়্যাল বডিগার্ড হিসেবে নিযুক্ত তাদের বস রিচার্ড কার্নাট এর আন্ডারে। বৃষ্টির পানির কারণে অনেক গাড়ি আটকে গিয়েছে সড়কে। তাই মেন রোড ব্যবহার না করে গাড়িতে থাকা গুগল ম্যাপের সাহায্যে বাইপাস রোডের টার্ন নেওয়ার নেশো। এখনও আকাশ গলিয়ে অঝোরে বৃষ্টি পড়ছে। সরু গলি ধরে আবাসিক এলাকায় গাড়িতে ঢুকতে অকস্মাৎ টায়ার পাংচার হয়ে যায়। হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে থমকে যাওয়াতে রিচার্ডের মস্তিষ্কটা ফিরে গেল তার পৈশাচিক আত্মায়, যাকে সংক্ষিপ্ত করে অনেকেই হৃদ বলে। ফ্রন্ট মিরে রিচার্ডের ক্ষিপ্ত চেহারা দেখে ফাঁকা ঢোক গিলল লুকাস। ন্যাশো উদ্বিগ্ন হয়ে দ্রুত বলল, বস, এক্ষুনি গাড়ি এসে পড়বে, কল দিচ্ছি আমি। তপ্ত শ্বাস ফেলে হাতঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। কপালের মধ্যভাগে বিরক্তিকর ভাঁজের দেখা। ট্যাব নিয়ে কিছু ঘাঁটতে থাকে। কিছু মুহূর্তই পার হলো এভাবে। পরদেশি হওয়ায় এই আবহাওয়ার লুকাস মানিয়ে নিতে পারলেও ন্যাশো পারছে না। গলা বসে গিয়েছে, খুসখুসে কাশিতে গলা শুকিয়ে আসে। সারা গাড়িতে খুঁজে কোথাও পানি পাওয়া গেল না। বৃষ্টির কারণে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সময় তখন 6টার কাছাকাছি। কেউ তখনও বাসার গেট খুলেনি। রিচার্ড নিক্ষিপ্ত ভঙ্গিতে ট্যাপের কিছু দেখছিল। দৃষ্টি গভীর। লুকাস এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ চোখ আটকে যায় দূরে দাঁড়িয়ে ভিজতে থাকা এক রমণীর উপর। চোখ বড় বড় হয়ে যায় লুকাসের। অবিশ্বাস্য স্বরে আওড়াল, লাল চুল। বুঝতে পারল না ন্যাশো। বুড়োকুস্তকে বলল, কি ভূত? বলে চেঁচিয়ে উঠল লুকাস। ন্যাশো লুকাসের কথায় কোনো প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে বুড়ো ঘুচিয়ে বাইরে তাকিয়ে ওর দৃষ্টি অনুসরণ করল। রিচার্ড নিজেও ট্যাব থেকে মাথা তুলে ওদের দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকালো। বাংলাদেশি মেয়েদের লাল চুল হয়? লুকাস ন্যাশো একে অপরের দিকে চাওয়াচাই করে। ন্যাশোর চোখে কিছুটা বিস্ময়। রিচার্ডের সাথে অনেকবারই বাংলাদেশে আসা হয়েছে তার, তবে এমনটা আগে কখনো দেখেনি। পরপরই ভাবল হয়তো কালার করা। রিচার্ড ওদের কথায় এক পলক সেদিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। লুকাস ডাগল মেয়েটিকে, কলাপাতা রঙের কামিজ পরিহিতা 19-এর এক নারীকে, প্রথম সকালে চিরচিত্রের নির্বিঘ্নে বৃষ্টিবিলাস করছিল। হঠাৎ কারো ভারী কণ্ঠে কেঁপে উঠল তার পাতলা গঠন। ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে নিল সমস্ত শরীর। পিছন ঘুরে তাকালে আরেকবার ধাক্কা খেল লুকাস ন্যাশো, দুজনেই। লুকাস নিজেকেই কিছুটা ধাতস্থ করে আবারও ডাকল মেয়েটিকে। মেয়েটি পিছন ঘুরে দেখল একটা দামি কালো গাড়ি, উইন্ডো মিরর নামানো। একটা কালো লোক বারবার হাত নাড়িয়ে ডাকছে। আশেপাশে তাকায় মেয়েটা। অজানা ভয়ে ভিতরে চেপে ধরল। পরবর্তীতে আবার বৃষ্টির দিনের হয়তো বিপদে পড়েছে ভেবে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মেয়েটা যত আগাচ্ছে লুকাস ন্যাশোর বিস্ময় তত বাড়ছে। আড়ষ্ট মেয়েটা ধীর পায়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে। চোখের পাতাগুলো কাঁপছে। লুকাস কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করে, তার আগেই শোনা যায় মেয়েটির হিমশিল ঠান্ডা গলা, জি ভাইয়া, কিছু বলবেন? মেয়েটির মুখে স্পষ্ট বাংলা শুনে ভিতরে প্রশ্ন ভিতরেই চেপে যায় লুকাস। এহেন ধিমি কণ্ঠে উৎসুকভাবে মাথা তুলল রিচার্ড। তাকালো গুটিয়ে থাকা মেয়েটির দিকে। আর সাধারণত মেয়েদের মতো দেখতে না এই মেয়েটি। মাথার চুলগুলো লাল, বৃষ্টিতে ভিজে জুবুথুবু। দুধে আলতা গড়নের সাথে কলাপাতা রঙের জামাটা একদম আষ্টেপৃষ্ঠে লেপ্টে আছে। ঠান্ডায় রক্ত জবার অঞ্জলির ন্যায় ঠোঁট জোড়া কাঁপছে। রিচার্ড এক অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকলো মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত। তার কপালে ভাঁজ দুটো ক্ষণিকের জন্য বিলীন হয়ে গেল। তবুও অতিব্যক্ত, অত্যন্ত স্বাভাবিক, গম্ভীর। এত সকালে বৃষ্টিতে ভিজছ কেন? সর্দি লেগে যাবে তো। লুকাসের কথায় মেয়েটা চোখ তুলে তাকায়।
একটু দরদ মাখা কথার ভিতর থেকে ভয়গুলো যেন কিছুটা হলেও কমে গেল। নিচু গলায় বলল, আমার চাচি এখনো ঘুমে, সেই সুযোগে পালিয়ে এসেছি। কথাগুলো বলার সময় মেয়েটার চোখগুলো হেসে উঠল। এহেন কথা শুনে কিঞ্চিত আশ্চর্য হলো নেশো। ঠোঁট কামড়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, পালিয়ে এসেছো মানে? আমাকে বের হতে দেয় না, তাই। কিন্তু বৃষ্টি আমার খুব পছন্দের, তাই লুকিয়ে আসতে হলো। এইটুকু বলেই সঙ্গে সঙ্গে মেয়েটা জিভ কামড়ে ধরল। মেয়েটার বাচ্চাসুলভ আচরণ দেখে হেসে ফেলল লুকাস। নেশো সন্দেহবাচক দৃষ্টিতে চেয়ে চিরাত্ত গম্ভীর গলায় বলল, বের হতে দেয় না মানে? এই মেয়ে, তুমি কি হ্যারাসমেন্টের শিকার? আকস্মিক মেয়েটার চোখে মুখে আধার নেমে এলো। ঘন ঘন দুপাশে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কিছুই না ভাইয়া। নাম কি তোমার? নেশোর সন্দেহবাদিক চোখ দেখে কিছুটা ঘাবড়ে যায় মেয়েটি। মেয়েটি নিচু গলায় বলে, এলিজাবেথ ইমরা এরিন। এত বড় নাম! লুকাসের কথা প্রত্যুত্তর করল না মেয়েটা। আবারও কাশি শুরু হয় নেশোর। এলিজাবেথ নামের মেয়েটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওনাকে পানি দেন। লুকাস বিরক্তি উচ্চারণ করে বলল, আরে পানিই তো নেই গাড়িতে। আমি নিয়ে আসছি বলে দৌড়ে গেল এলিজাবেথ। রিচার্ড অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড় ঘুরিয়ে দেখল মেয়েটির ছুটে যাওয়া। মেয়েটাকে দেয়াল টপকাতে দেখে চোখ কপালে উঠে যায় লুকাসের। এত বড় একটা মেয়ে মেইন গেট রেখে দেয়াল টপকে যাচ্ছে কেন? কিছু মুহূর্তের মধ্যেই মেয়েটিকে নিয়ে নানান কৌতূহল জেগে উঠল গাড়িতে অবস্থানরত তিন মানবের মনে। কয়েক মিনিটে মাথায় এলিজাবেথ আবারও দেয়াল টপকে ফিরে আসে, হাতে পানির বোতল। গাড়ির সামনে এসে হাঁপাতে থাকলো। নেশো পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করল। সাহায্যের বিনিময় হিসেবে নেশো মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে দিল। মেয়েটার চেহারার রং বদলে যায় সঙ্গে সঙ্গে। পানির বোতল না নিয়ে দূরত্ব চলে যায়। চোয়াল ফাঁক হয়ে যায় লুকাসের। এইটুকু মেয়ে এত আত্মসম্মান দেখে, অথচ একটু আগেই কিভাবে বাচ্চাদের মতো আচরণ করছিল। কিছু মুহূর্ত পরই একজন গার্ড গাড়ি নিয়ে হাজির। তারা গিয়ে নতুন গাড়িতে গিয়ে বসল। নেশো গাড়ি চালাতে বলল। মেয়েটার নামের মতোই অদ্ভুত চালচলন। ঠিক কত কঠিন নাম, বাঙালি মেয়ে। একটা সহজ নাম দিলেই তো হতো। তুমি দিয়ে আসলেই পারতে। আজব, আমি কি নাম দিব? রেড। দুজনেই তেরসা নজরে একে অপরের দিকে চাওয়াচাই করল কৌতূহলবশত, তবে কোনো শব্দ করল না। রিচার্ড এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। দুজনেই কেউ বুঝতে পারল না হঠাৎ রিচার্ডের রেড নাম বলার পিছনের কারণ কি। আমাদের ঘুমের সুযোগ নিয়ে নষ্টামি করতে গিয়েছিলি সকাল সকাল, না? বলে আরেকটা থাপ্পড় বসালো সবিতা বেগম। এবার ছিটকে গিয়ে ফ্লোরে পড়ল এলিজাবেথ। ভেজা চোখে চাচির দিকে তাকায় এলিজাবেথ। ইবরাত এলিজাবেথের চাচাতো বোন। সোফায় বসে মিটিমিটি হাসতে হাসতে দেখতে থাকে এলিজাবেথের করুণ হালত। চাচাতো ভাই শিহাব হামি দিতে দিতে রুম থেকে বেরিয়ে এলো। নিচে পড়ার কারণে এলিজাবেথের বুক থেকে ওড়না সরে গিয়েছে। শিহাবের কুৎসিত চাহনি দেখে তড়িঘড়ি করে নিজেই ঢেকে নেয় এলিজাবেথ। সবিতা বেগম এলিজাবেথের চুলের মুঠি ধরে টেনে তুলল ওকে। ইকবাল সাহেব এসে ছাড়িয়ে নেয় এলিজাবেথকে। চোখ গরম করে তাকালেন স্ত্রীর দিকে। মারছো কেন? সকাল সকালই অশান্তি না করলে দিন শুরু হয় না তোমার, না? চেঁচিয়ে উঠল সাবিতা বেগম। একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। নিজের আদরের ভাগ্নি যে কি করে সেই খবর রাখো। কি করেছে এলিজাবেথ? নষ্টামি করতে গিয়েছিল সকাল সকাল। মুখ সামলে কথা বলো সাবিতা। নিজের ভাগ্নিকে জিজ্ঞেস করো সকাল সকাল কেন গোসল করেছে, কোন নাগরের কাছে গিয়েছিল। আমার ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে।
হতভম্ব হয়ে গেল ইকবাল সাহেব। লজ্জায় ঢুকরে কেঁদে উঠল এলিজাবেথ। গালে আঙুলের ছাপ স্পষ্ট। ইকবাল সাহেব কিছু বলতে যাবে, তখনই শোনা যায় বাইরে অনেকগুলো গাড়ি হর্নের শব্দ। সাবিতা বেগম এলিজাবেথের দিকে চোখ গরম করে তাকিয়ে মাথা নাড়াতেই দৌড়ে ভিতরে চলে যায় এলিজাবেথ। শিহাব দেখতে গেল কে এসেছে। সদর দরজার কাছে গিয়ে দেখতে পেল গেটের সামনে সারি সারি করে 5টা মার্সিডিজ দাঁড় করানো। গাড়ির ভেতর থেকে কালো পোশাক পরিহিতা দলে দলে লোক বেরিয়ে আসছে। সকলের হাতে অস্ত্র। হতবাক হয় সে। গার্ডরা বের হয়ে দুপাশে সারি হয়ে দাঁড়িয়ে মাঝখানে রাস্তা তৈরি করে দিল। লুকাস ডোর খুলে দিলেই ভিতর থেকে রিচার্ড বেরিয়ে আসে। পা থেকে মাথা পর্যন্ত পুরো কালোতে আবৃত। বুকের সামনে কালো শার্টের 2টি বোতাম খোলা। ফলস্বরূপ সুবিষ্ট শক্তপোক্ত সুমঠুর বুক উদয়মান। গার্ডদের সারি হয়ে তৈরি করা রাস্তার মধ্য দিয়ে হেঁটে সরাসরি